হ্যালো, কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরো ধরা। তবে আজকাল পরকীয়াকে নিয়ে সেই একই প্রবাদ চালু আছে। আজকের ক্রাইম ডায়েরিতে এমন এক সম্পর্কের কথা এবং তার পরিণতি ঠিক কি হয়েছিল সেটাই আপনাদের কাছে তুলে ধরব। এক বিউটি পার্লারের কর্মীর হত্যাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা। শিলিগুড়ির ভানুনগরের ফ্ল্যাটে এক তরুণীর গলা কাটা দেহ দেখে ভক্তিনগর থানায় ফোন আসে, আর সেই ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তারপর কি ঘটলো চলুন দেখি আজকের এই পর্ব। পূজা, यस স্যার। কোনো এভিডেন্স যেন থেকে না যায়। ওকে স্যার। আপনাদের মধ্যে থানায় কে ফোন করেছিল? আমি স্যার। আচ্ছা, আপনারা মৃতার কি হন? আমরা ওর মা বাবা স্যার। আমি আমি আমার মেয়ের খুনির আমি শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ওই আমাদের সব স্যার, ওই আমাদের সব। দেখুন, আপনাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। অপরাধীকে খোঁজার জন্য যতটা চেষ্টা করা সম্ভব আমরা করব, কিন্তু আপনাদের একটু থানায় আসতে হবে। আমাদের সাথে একটু কোঅপারেট করুন প্লিজ। চলুন। আপনাদের মেয়ে একাই থাকতেন তাই তো? হ্যাঁ স্যার, আমাদের তিনজনের অভাবের সংসার দিন আনি দিন খাই কোনো মতে চলে যাচ্ছিল। আর সেই অভাব মেটাতেই জয়া কাজের সন্ধান করছিল। একদিন বাড়িতে এসে বলল, মা, হেবি জোর খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। কি হলো মা? বাবা, তোমাদের মুখটা এরকম শুকনো লাগছে কেন? কি হলো মা, চুপ করে আছো কেন? বাবা, মা কিছু বলছে না, তুমি তো কিছু বলো। আমাদের এই পুরা ঘরে তুই জন্মালি কেন বলতো? আমরা কিচ্ছু করতে পারলাম না তোর জন্য। কি হয়েছে তোমরা একটু খুলে বলবে আমাকে? কি বলি বলতো, আমাদের সংসারের হাল তো তোর অজানা নয়। তুই টিউশন করে যে টাকাটা দিয়েছিলে শেষ হয়ে গেছে। আজকে ঘরে রান্না করার মতো একটা কিচ্ছু। এই ব্যাপার, আমি তো তোমাদের একটা সুখবর দেব দেব করে দেওয়াই হচ্ছে না। আসলে যতক্ষণ না বিষয়টা নিয়ে শিওর হচ্ছি ততক্ষণ তোমাদের খবরটা দিতেও পারছিলাম না। কি সুখবর রে মা? আমি একটা চাকরি পেয়েছি, তবে সেটা এখানে নয়, এখান থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু বেশ ভালো টাকা মাইনে দেবে। আমাদের আর কোনো সমস্যা থাকবে না মা। এখান থেকে অনেকটা দূরে মানে কতটা দূরে সেটা বলবি তো? এতটাই দূরে যে এখান থেকে রোজ রোজ যাতায়াত করা যাবে না, ওখানে গিয়েই কাজটা করতে হবে। তার মানে তুই আমাদের কাছে থাকবি না? না না, এই কাজ তোকে করতে হবে না, এই কাজ তোকে করতে হবে না। আমি মুটেগিরি করব, তবু তোকে আমাদের থেকে দূরে থাকতে দেবো না। হ্যাঁ বাবা, এরকম করলে চলে বলো তো? আচ্ছা বাবা, আমি তো শুধু তোমাদের মেয়ে নই, আমি তো তোমাদের ছেলে আবার মেয়েও। ও দাঁড়া,
টিউশনির টাকা থেকে আমি 300 টাকা বাঁচিয়ে রেখেছিলাম। না, এটা দিয়ে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসো। আর মা, আমার জন্য একটু চা করো না। দিচ্ছি। তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে। আপনারা খবরটা কি করে পেলেন? প্রতি মাসের শেষের দিকে আমাদের মেয়ে আমাদের বাড়িতে আসতো টাকা দিতে। আজকে ওর টাকা দিতে আসার কথা ছিল, কিন্তু গতকাল রাত থেকে না ওকে আমরা ফোনে পাচ্ছিলাম না। আজকে সকালেও ফোন করি কিন্তু ফোনে পাইনি। তারপর আমরা বাড়ি থেকে রওনা দিই, আর এখানে পৌঁছে আমার মেয়ে যার ঘরে বারে বারে আমরা বেল বাজাই, কিন্তু ও দরজা খুলছিল না। তারপর আমরা তমাকে ফোন করি। তোমাকে? তমা আমার মেয়ের বন্ধু। ওরা দুজনে একটা ওই ভানুনগর বাস স্ট্যান্ডের কাছে বিউটি পার্লারে কাজ করতো। তারপর তমা ওকে বারবার ফোন করলো, কিন্তু মোবাইলে কানেকশন পাচ্ছিল না। ও বাস স্ট্যান্ডে এসে আমাদের ওর জয়ার রুমের ডুপ্লিকেট চাবিটা দিল। সেই চাবি খুলে ভেতরে স্যার আমাদের মেয়েকে খুন করেছে। আমরা আমাদের মেয়ের খুনের শাস্তি চাই। আপনি একটু শান্ত হন। একটা কথা বলুন তো, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করবো স্যার? এখানে তো তমা ছাড়া কারোর সঙ্গে আমাদের কোনো পরিচয়ই নেই। ঠিক আছে, আপনারা এখন আসুন। আপনাদের মেয়ের ডেড বডিটা পোস্টমর্টমে পাঠিয়েছি। তদন্তের স্বার্থে যা যা এভিডেন্স আমাদের দরকার সেগুলো পেয়ে গেলেই আপনাদের হাতে মেয়ের দেহটা আপনারা তুলে দেবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের মেয়ের হত্যাকারীর চরম থেকে চরমতম শাস্তির ব্যবস্থা আমরা করবই। এখন আপনারা আসুন। কি বুঝলে পূজা? কিছুই বুঝতে পারলাম না স্যার। একটা ব্যাপারে ভীষণ খটকা লাগছে স্যার। ভিকটিমের বাড়ির ডুপ্লিকেট চাবি ওর বান্ধবীর কাছে ছিল, আর বান্ধবী সবটা শুনে উনাদের চাবি দিয়ে দিলেন, কিন্তু নিজে এলো না। আমার মাথায়ও বিষয়টা স্ট্রাইক করেছে। যাই হোক, তুমি এক কাজ করো, তুমি ওই অ্যাপার্টমেন্টে একবার যাও, লোকজনদের সঙ্গে ভালো করে কথা বলো, আর ওই অ্যাপার্টমেন্টে কোনো সিসিটিভি আছে কিনা দেখে নাও, থাকলে ওর ফুটেজটা কালেক্ট করো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই ওনারা জয়ার বান্ধবী কি নামটা বলে গেল? তমা। ইয়েস। প্রয়োজনে মেয়েটিকে খুঁজে ওকে থানায় নিয়ে আসার ব্যবস্থা করো। ওকে স্যার। না ম্যাডাম, মেয়েটি প্রায় 7 মাস হলো এখানে এসেছে, কিন্তু ও ফ্ল্যাটের কারোর সাথেই কথাবার্তা বা যোগাযোগ কিছুই রাখতো না। আচ্ছা, ওর ফ্ল্যাটে কাউকে আসতে যেতে দেখেছেন? আসতো না, আবার প্রায় একটু রাত হলেই পুরুষ লোকেদের যাতায়াত লেগেই থাকতো, সঙ্গে ওই বান্ধবীটাও থাকতো। ম্যাডাম, বেশ কিছুদিন ধরে মেয়েটির সঙ্গে একটি ছেলেকে আসতে এবং রুমে থাকতেও দেখেছি আমরা। আচ্ছা, ওই বান্ধবীটা যখন আসতো তখন কি ওই মেয়েটা থাকতো, নাকি মেয়েটা না থাকাকালীনও আসতো? না ম্যাডাম, মেয়েটি না থাকাকালীনও সঙ্গে লোক নিয়ে ঢুকতো। আপনারা কিছু বলতেন না? কি বলবো ম্যাডাম, এই আবাসনের প্রত্যেকেই তো ভাড়াটে। এখানে আজ আছি কাল নেই, তাই কার ঘরে কি হচ্ছে অত ভেবে লাভ আছে? আর যে ভাড়া দিচ্ছে সে নিশ্চয়ই সব জেনে বুঝেই ভাড়া বসাচ্ছে। আপনাদের ফ্ল্যাটে তালা দেওয়ার ব্যবস্থা নেই? হ্যাঁ ম্যাডাম, আছে তো, কিন্তু ফ্ল্যাটে সবার কাছে একটা করে চাবি দেওয়া থাকতো। ঠিক আছে, আজ আমরা চলে যাচ্ছি, কিন্তু এর পরে যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় আমরা কিন্তু আবার আসবো। ঠিক আছে ম্যাডাম। জয়ার আবাসিকদের বয়ান এবং তার বাবা মায়ের বয়ান থেকে সন্দেহভাজনের তালিকায় যে নামটা প্রথমে উঠে আসছে সে হলো তমা, জয়ার বান্ধবী ও তার সহকর্মী। তমার কাছ থেকে পাওয়া জয়ার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আমাদের সন্দেহ তীর বারবার তমার দিকেই তাক করছে। তাহলে কি তমার কাছ থেকে পাওয়া জয়ার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবির মধ্যে জয়া মার্ডার কেসের আসল রহস্য লুকিয়ে? রহস্য উন্মোচন করতে তমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাই পার্লার থেকে তমাকে থানায় তুলে নিয়ে আসা হয়। স্যার বিশ্বাস করুন, আমি কিছু জানি না। জানেন না? জয়ার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা আপনার কাছে থাকতো, অথচ আপনি বলছেন আপনি কিছু জানেন না।
জয়ার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা কেন করেছিলেন আপনি? দেখুন, সত্যিটা বলুন। আমরা কিন্তু সমস্ত সত্যিটা জানি, আপনার মুখ থেকে শুনতে চাইছি। জয়াকে খুন করলেন কেন? আমি জয়াকে খুন করিনি ম্যাডাম। কেনই বা করব? ও শুধু আমার সহকর্মী ছিল না, আমরা দুজন দুই বোনের মতো ছিলাম। ফ্ল্যাটটা অনেকদিন আগে থেকেই আমার নামে ভাড়া নেওয়া ছিল। জয়া এখানে আসার পর ও আমার সাথে ফ্ল্যাটের ভাড়া শেয়ার করে আমার সাথেই থাকতে শুরু করে। সেজন্য ফ্ল্যাটের একটা চাবি আমার কাছে ছিল। ওর অ্যাবসেন্সে আপনি ফ্ল্যাটে লোক নিয়ে ঢুকতেন? হ্যাঁ ম্যাডাম, এটা ঠিক যে আমি জয়ার অনুপস্থিতিতে ফ্ল্যাটে লোক নিয়ে আসতাম। কেন? কি হলো বলুন, কেন যেতেন? আসলে ম্যাডাম, আমাদের পার্লারটা ইউনিসেক্স পার্লার ছিল, বডি ম্যাসাজের কাজ হতো সেখানে। কোনো ক্লায়েন্ট পার্লারে ম্যাসাজ নিতে চাইতেন না, তারা পার্সোনালি অন্য কোনো জায়গায় কমফোর্টেবল ফিল করতেন। সেই ক্লায়েন্টদের নিয়েই আমি ফ্ল্যাটে। জয়াও কি একই কাজ করতো? না স্যার, করতো না, কিন্তু একদিন ও আর আমি কাজ শেষ করে পার্লার থেকে বেরোনোর পর। এই জয়া, তোর কি হয়েছে বলতো? না, কিছু না। কিছু না বললেই হলো? আমি তোর চোখ মুখ দেখে বেশ বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলতে পারিস। দেখ, এখানে আমি যে টাকাটা পাচ্ছি সেটা দিয়ে আমার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না রে। বাবা মাকে টাকা পাঠিয়ে ঘর ভাড়া দিয়ে আমার হাতে প্রায় কিছুই থাকছে না। আবার এখান থেকে আমার বাড়ি ফিরে যাওয়াটাও সম্ভব নয়। আমার কাজের টাকা দিয়ে বাবা মায়ের মুখে হাসি ফুটেছে, আমি বাবা মায়ের মুখের এই হাসিটা কেড়ে নিতে পারবো না তমা। দেখ, তুই পার্লারে কাজ করে এর থেকে বেশি টাকা রোজগার করতে পারবি না। একটা সময় আমার অবস্থাও তোর মতোই হয়েছিল। তারপর এক প্রকার বাধ্য হয়ে আমি পার্সোনাল ম্যাসাজের কাজটা শুরু করি। তোকে আমি শুরুতেই বলেছিলাম, এই প্রফেশনে যদি একটু মাথা খাটিয়ে কাজ করতে পারিস তাহলে দু হাতে কামাবি। কিন্তু সেটা আমি মন থেকে করতেও পারবো না আর মানতেও পারবো না। দেখ জয়া, অভাব আর অবস্থা এই দুটো জিনিস, ওই না পারা না মানা, এগুলোকে করতে বাধ্য করায়। আর তারপর থেকে জয়াও। আচ্ছা, ওর কোনো শত্রু বা রিসেন্টলি কোনো ঝগড়া ঝামেলা কারোর সঙ্গে হয়েছে? স্যার, ম্যাসাজের কাজে একটু ঝগড়া ঝামেলা হয়ই। মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে ক্লায়েন্টদের সাথে ঝামেলা হতো। এটা অস্বাভাবিক কিছু নয় স্যার, এটা হয়েই থাকে। তবে স্যার, ঠিক 2 মাস আগে জয়ার আচরণে আমি কিছু একটা অসঙ্গতি লক্ষ্য করছিলাম। কিরকম? ম্যাডাম, ও কিছু একটা বিষয় নিয়ে সবসময় অস্বস্তির মধ্যে থাকতো। কারণে অকারণে আমার সঙ্গে ঝগড়া করত। আমার মনে হয় ওর ক্লায়েন্টদের মধ্যে কোনো একটি ছেলের সাথে ও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তুমি চাইলেই আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো না। তার জন্য যত দূর যেতে হয় আমি তত দূর যাবো। ফোনটা ধর শয়তান। তুই যাকে ফোন করছিস সে কি তোর নাম্বারটা ব্লক করে দিয়েছে? আচ্ছা, যদি ব্লক করে দেয় তাহলে বারবার কল করে লাভ কি বল? এই যে কি হয়েছে আমায় বল না রে। আমি কি সবকিছু তোকে বলা দাসখত দিয়ে রেখেছি নাকি? তুই যা তো যা, এখান থেকে যা, আমার ভালো লাগছে না। আপনি তাকে চেনেন? না স্যার, কখনো তার বিষয়ে আমাকে কিছু বলেনি। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, তবে আপনাকে আবার থানায় আসতে হতে পারে। স্যার, জয়ার খুনিকে শাস্তি দিতে আপনি যখনই আমাকে ডাকবেন আমি হাজির হয়ে যাব।
স্যার আমার তো মনে হচ্ছে মেয়েটা সত্যি কথাই বলছে। দেখো পূজা, খুনের তদন্তের সময় কোনো ব্যক্তি সন্দেহের ঊর্ধ্বে নয়, এটা নিশ্চয়ই তোমার জানা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তৃতীয় ব্যক্তিটা কে, আর তার সঙ্গে জয়ারই বা কি সম্পর্ক? ওর ফোনের কল লিস্টটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো পূজা। আচ্ছা পূজা, সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক আর পোস্টমর্টেম রিপোর্ট কি হাতে এসে গেছে? হ্যাঁ স্যার, চলে এসেছে। ওগুলো নিয়ে এসো। ওকে স্যার। স্যার এই যে রিপোর্টটা। তুমি দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। আততায়ী কিন্তু রাইট হ্যান্ডেড ছিল, কারণ ভিকটিমের গলায় বাঁ দিক থেকে ছুরির দাগটা ডান দিক অবধি গেছে, আর ভিকটিমের নখের মধ্যে আততায়ীর গায়ের চামড়া পাওয়া গেছে। অর্থাৎ ভিকটিমের সঙ্গে আততায়ী ধস্তাধস্তি হয়, আর খুন করার পর ভিকটিমের বডিটা মেঝেতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, তার জন্য কিন্তু মেঝেতে আমরা রক্তের দাগ পেয়েছি। স্যার, খুনটা আনুমানিক রাত 10:30 থেকে 11টার মধ্যে হয়েছে। মার্ডার হওয়ার পর যেহেতু ঘরে একাধিক লোক ছিল, তাই আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি না যে খুনের সময় ঘরে একাধিক লোক ছিল না একজন লোক ছিল। ওকে, কল লিস্ট? হ্যাঁ স্যার, কল লিস্ট আমি দেখেছি। তাতে দেখা গেছে ভিকটিম লাস্ট 4 মাস ধরে একটা নাম্বারেই কন্টিনিউয়াসলি ফোন করেছে, আর ভিকটিমের ফোন থেকেও সেই ফোনে অনেকবার ফোন গেছে, আর সেই নাম্বার থেকে ভিকটিমের ফোনেও কিন্তু অনেকবার কল এসেছে। ঘন্টার পর ঘন্টা দুজনের সেই নাম্বারে কথা হয়েছে। তবে স্যার, নাম্বারটা কিন্তু এই রাজ্যের নয়, বাইরের রাজ্যের। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ ভিন রাজ্যের লোকেরা এইসব পার্লারে বেশি যায়। তবে সেটা কথা নয়, কথা হলো এই কি সেই তৃতীয় ব্যক্তি? ওর নাম্বারে যোগাযোগ করেছিলাম স্যার। অপারেটরের সঙ্গে যোগাযোগ করে জেনেছি যে নাম্বারটা বেশ কয়েকদিন ধরে বন্ধ আছে। And what about CCTV footage? স্যার, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে রাত 10:30 থেকে 11টার মধ্যে দুজন লোক ওই আবাসনে ঢুকেছিল, আর ঠিক রাত 11:10 নাগাদ দুজনই ওই আবাসন থেকে বেরিয়ে যাচ্ছে। স্যার, ওদের মুভমেন্ট কিন্তু খুব সন্দেহজনক ছিল। অকার অফ ক্রাইম টাইম আর আবাসনে দুজন মানুষের ঢোকা বেরোনোর সময়টা মিলে যাচ্ছে না? একদমই তাই স্যার। ইমিডিয়েটলি ওই দুজনকে ট্রেস করে অ্যারেস্ট করো। ওকে স্যার। উত্তম? হ্যাঁ, কে বলুন তো, কি ব্যাপার? কে দেখবি? দেখবি কে? ম্যাম, ম্যাম, চল চল চল। কি হচ্ছে কি? কেন দেখতে পাবি? চল চল। মাইরি বলছি স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না। এই, তোর উপরে অনেক ব্যাটারি খরচা করেছি, এবার তো আমায় নিজে চার্জ দিতে হবে রে। বল বল বলছি, বল বল। হ্যাঁ বলছি স্যার, বলছি। বল। আমি খুনের বিষয়ে সত্যি কিছু জানি না স্যার। আমি তো টাকা ধার চাইতে অভিরাজদার কাছে গেছিলাম, আর অভিরাজদা বললো ওর অনেকগুলো টাকা একজন দিচ্ছে না, আমি যদি ওর সাথে টাকা চাইতে যাই তাহলে আমাকে 20,000 টাকা দেবে স্যার। আমি সেই লোভেই গেছিলাম।
এরপর অভিরাজদা আমাকে 20,000 টাকা দেয়, এর বেশি আমি আর কিচ্ছু জানি না স্যার। তো রবিরাজদা টাকা চাইতে যায়নি, সে গিয়েছিল একজনকে খুন করতে। খুন? হ্যাঁ, মার্ডার। এখন বল তোর অভিরাজদা কোথায়? আমি তো জানি না অভিরাজদা কোথায়। ও তো চেন্নাইতে চাকরি করে, ও তো ছুটিতে বাড়িতে এসেছিল। পূজা, ওর কাছ থেকে অভিরাজের বাড়ির ঠিকানা নিয়ে ওখানে চলে যাও। ওকে স্যার। উত্তমকে জেরা করার পর আমাদের হাতে ভিন রাজ্যের যে তৃতীয় ব্যক্তির নাম উঠে আসে সে হলো অভিরাজ। এই অভিরাজ, যার পৈতৃক নিবাস এ রাজ্যে হলেও পরিবারের বয়ান থেকে জানা যায় সে নাকি চেন্নাইতে কর্মরত। সম্প্রতি সে এখানেই ছিল, কিন্তু ঘটনার ঠিক পরের দিন সে চেন্নাই ফিরে যায়। আমরা চেন্নাই পুলিশ হেডকোয়ার্টার্সে যোগাযোগ করি এবং অভিরাজকে গ্রেপ্তার করবার জন্য এখান থেকে একটা পুলিশ টিম চেন্নাইতে পাঠায়। অবশেষে চেন্নাই পুলিশের সহায়তায় অভিরাজ গ্রেপ্তার হয়। তারপর শুরু হয় জেরা। জেরায় এমন এক তথ্য উঠে আসে যা জয়া মার্ডার কেসটাকে একটা নতুন মোড়ে এনে দাঁড় করায়। বল, জয়াকে কেন খুনটা করলি? বল বল। বলছি স্যার, বলছি জয়াকে খুন করার জন্য ওই তরুণ আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিল। এর থেকে বেশি কিছু আমি আর জানি না স্যার, সত্যি বলছি। আর উত্তম? উত্তমকে আমি ভাড়া করে এনেছিলাম। তরুণকে তুই চিনতিস? হ্যাঁ স্যার, চিনতাম। ওর সাথে আমার ওই একটা মাসাজ পার্লারের পরিচয় হয়েছিল। আর জয়াকে? হ্যাঁ, জয়াকেও চিনতাম। একবার ওর বন্ধু তমার সাথে ওর ফ্ল্যাটে গিয়েছিলাম। তরুণের বাড়ি কোথায়? ওই বাগরাকোটে। দেরি হলো বুঝলি, আমাদের এই ট্রেনটাই ধরতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি পুলিশ? ওই দিকে চলো। আমাদেরকে ছাড়ুন, চল। আরে আমরা কি করবো? ছাড়ুন, ছাড়ুন, ছেড়ে দিন বলছি। আরে কি করছেন? আমার লাগছে। চল, ছাড়ুন, ছাড়ুন বলছি। আরে কোথায় নিয়েছেন? আমি যাবো না, যাবো না বলছি। কোথায় নিয়ে যাবেন? হয়েছে কি বলবেন তো? চল। কেন নিয়ে যাচ্ছেন সেটা তো বলবেন। কোথায় যাবো? আরে কি করছেন নাকি? ছাড়ুন, ছাড়ুন বলছি। দেখুন, না আমরা বেশি কথা বলবো আর না আপনারা আমাদের সময় নষ্ট করবেন। যথাযোগ্য প্রমাণ পেয়েছি বলেই কিন্তু আপনাদেরকে এখানে তুলে আনা হয়েছে, তাই আপনারা আমাদের জোর করতে বাধ্য করবেন না। আমরা এখন আপনাদের মুখ থেকে সত্যিটা শুনতে চাই। বলুন, জয়াকে কেন খুন করেছিলেন? আমার সাথে জয়ার পরিচয় হয় ওদের পার্লারে। স্পেশাল মাসাজ করাবো বলে জয়া আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে যায়। তুমি এখানেই থাকো? না, আমার বাড়ি পালবাজার। বাড়িতে কে কে আছেন? বাবা, মা। মানে তুমি অবিবাহিত? তা বাড়ি ছেড়ে এত দূরে কাজ করার কারণ? আসলে ওখানে কাজ পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছিলাম তাতে করে চলছিল না। বুঝতে পেরেছি। আচ্ছা, ওখানে কেউ বডি ম্যাসাজ করায় না নাকি
এলাকার মধ্যে এই কাজ করলে অনেকে জেনে যাবে। কি হলো? তোমাকে এই কথাটা বলা উচিত হয়নি, সরি, প্লিজ কিছু মনে করো না। না ঠিক আছে। বলছি যে তোমার এখানে জানা পরিচিত কেউ নেই? না, আমি এখানে একাই থাকি। আমরা কি বন্ধু হতে পারি? আমার মতো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করলে আপনার প্রবলেম হতে পারে। প্রবলেম? কিসের? ও দেখো, তোমার সবটা জানার পরই আমি কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছি। ফ্রেন্ডস, এক মিনিট। এটা রাখো। না, এটা লাগবে না, আমরা তো এখন বন্ধু। তা বললে হয়? তোমার বাড়িতে মা বাবা আছেন, তাছাড়া তোমার নিজের একটা খরচা আছে, এটা না নিলে তোমার চলবে কি করে? তুমি এটা রাখো। না। আরে বাবা, তুমি এটা রাখো। আমি তাহলে আজকে আসি। আচ্ছা বলছি, তোমার ফোন নাম্বারটা কি পেতে পারি? দাও ফোনটা বের। বল। 9143। কাজের সূত্রে বাইরে থাকি, এনজয়মেন্টের জন্য জয়ের সাথে বন্ধুত্ব করেছিলাম। বেশ বেড়েই তো চালটা খেলেছিলিস। প্রথমে টাকা গুঁজে বন্ধুত্ব পাতিয়ে এন্টারটেনমেন্টের রাস্তা। বাহ বাহ বাহ, পরকীয়াটা খুব ভালো চলছিল। তাহলে প্ল্যান করে মেয়েটাকে খুন করাতে গেলি কেন? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। কিছু বলবে? একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? এইটা হলো সেই খুশির খবর। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার পেটে হাত রেখেও বুঝতে পারছো না? এটাই হলো সেই খুশির খবর। কি হলো? তুমি খুশি নও? দেখো, এসব নিয়ে একদম ইয়ার্কি করবে না। ইয়ার্কি? তোমার এটা ইয়ার্কি মনে হচ্ছে? দাঁড়াও। দেখো, আমি প্রেগনেন্ট, আর আমার পেটে যে আছে সে তোমার। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, কান নাকার জিনিসকে আমার ঘাড়ের উপর তুমি চাপিয়ে দিচ্ছ। আমি কোন আসছি? জিনিস? এই এসব তুমি কি বলছো? কি কি বাজে কথা বলেছি আমি? হ্যাঁ, কি বাজে কথা বলেছি? দেখো,
এই শারীরিক সম্পর্ক করাটা তোমার একটা পেশার অঙ্গ। তুমি তুমি আমার মতো অনেকের সাথে এই বিছানাতে। আচ্ছা, এটা যে আমার বাচ্চা, তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? তোমার প্রমাণ চাই, তাই তো? ঠিক আছে, তুমি এখন যাও আর অনেক কিছু প্রমাণ পাওয়ার জন্য অপেক্ষা করো। প্রমাণ পেতে পেতে না হাঁপিয়ে উঠবে। কি গো, শুতে এসো। কই গো? কি হলো কি? শুতে। এ বাবা, যা, গ্যাসটা না বোধহয় অফ করতে ভুলে গেছি। একটু যাবে প্লিজ? যাচ্ছি। শোনো না, ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল আনবে? কি গো, তুমি তো গ্যাস অফ করিয়ে রেখেছিলে। মেয়েটি কে তরুণ? দেখো, মিথ্যা কথা বলার চেষ্টা করো না। আমি কিন্তু তোমার ফোনের সব মেসেজ আর ছবি দেখেছি। সো টেল মি দ্য ট্রুথ। তরুণ, তরুণ, আমাকে আমাকে সত্যিটা বলো, মেয়েটা কে? তরুণ, তরুণ, প্লিজ বলো মেয়েটা কে? ও, তার মানে তুমি কিছুই বলবে না, তাই তো? মেয়েটা কে তরুণ? তরুণ বলো মেয়েটা কে? এটা কি করছো? হ্যালো, হ্যালো, হাতে ভালো, এটা হ্যালো। তুমি অন্য মেয়ের সঙ্গে নষ্টামি করবে আর আমি বলছি, সব বলছি, সব বলছি। এটা হাত দিয়ে ফেলো বলছি আমি। মেয়েটার নাম জয়া। ওর সাথে একটা পার্লারে আলাপ হয়েছিল। আমি প্রেগনেন্ট, আর আমার পেটে যে আছে সে তোমার। এর বাইরে আর কিছু নেই। আমি মানছি আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার করছি। এই একই ভুল যদি আমি করতাম তরুণ, তুমি আমায় ক্ষমা করতে পারতে তো?
পারতে না তরুণ, তখন এই তুমিই না আমাকে চরিত্রহীন বলে ছেড়ে চলে যেতে। আমি জাস্ট থাকতে পারবো না তোমার সাথে। কাল সকালেই আমি এখান থেকে চলে যাবো। প্লিজ আমাকে ছেড়ে যাও না, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি মানছি আমার ভুল হয়েছে, আমাকে তুমি একবারের জন্য ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি যদি তোমাকে ক্ষমা করেও দিই, একবার ভেবে দেখেছো মেয়েটি যা বলছে তাই যদি সত্যি হয় তাহলে তো বিপদ তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তুমি মেসেজগুলো দেখেছো, পড়েছো একবার? সন্তানকে মেনে নিয়ে ওকে বিয়ে করতে হবে। প্লিজ প্লিজ সেন্ডি, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও প্লিজ 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 সেন্ডি, প্লিজ 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 আমাকে তুমি বাঁচাও। তারপর আমি অভিরাজকে পয়সা দিলাম জয়াকে খুন করার জন্য। এখানেই তো কাহিনীতে টুইস্ট আছে তরুণ বাবু। সত্যি আপনাদের দুজনের ভালোবাসার কিন্তু সেলুট করতে হয়। এর পরের গল্পটা আমি ধরিয়ে দিচ্ছি। এরপর আপনি অভিরাজকে ডেকে পাঠালেন, কারণ আপনি জানতেন যে অভিরাজের নামে আগে থেকে একটা খুনের মামলা ছিল। কি ম্যাডাম, এবার একটু মুখটা খুলুন, সমস্ত মাস্টার প্ল্যান তো আপনার। চুপ করে থাকবেন না, অভিরাজ কিন্তু সবটা বলে দিয়েছে। এবার সত্যিটা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। জয়া তারপর বিভিন্ন নাম্বার থেকে ফোন করছিল, সোশ্যাল মিডিয়ায় সবটা ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছিল। আর অভিরাজ তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই ছিল। মাদ্রাজ থেকে ছুটিতে বাড়িতে আসলে আমাদের সঙ্গে দেখা করতে আসতো। তাই সেদিন কি গো, কি বললো? তোমার প্ল্যান মতো ওকে বিয়ে করবো বলে অ্যাবেশনটা করিয়েছি, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। ওর কাছে আমার SMS, ছবি, ভিডিও এইগুলো আছে। এর জোরেও আমাকে ভয় দেখাচ্ছে। বলছে যে আমি নাকি ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছি। এই নিয়েও থানা একটা ডায়েরি করবে বলছে। তোমাকে যে বলেছিলাম টাকা অফার করবে, করেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। আমি জানতাম ও রাজি হবে না। বৌদি, ও বৌদি, ওপরে এসো, আমি ডেকেছি। বলো, এত জরুরি তলব? তোমাকে আমাদের খুব জরুরি একটা কাজ করে দিতে হবে। সেটার জন্য তুমি 2 লক্ষ টাকা পাবে। অভিরাজ, ভালো করে শোনো। ওর ফোন থেকে সব ছবি ডিলিট করতে হবে, আর মেমোরি চিপটা কিন্তু আমার চাই। আর হ্যাঁ, ওর ফোন থেকে তরুণের সব মেসেজ ডিলিট করে দেবে। এত কিছু কি দরকার? ওর ফোনটা নিয়ে নিলেই তো হয়। না, আমি যা বলেছি সেটুকুই বাস। আর কাজটা শেষ করে বাকি টাকাটা তুমি আমার কাছ থেকে নেবে। তারপর চেন্নাইতে তোমার কাজের জায়গায় ফিরে যাবে। কাজটা যেন হয়ে যায়।
হ্যালো, আপনি? তমা আমাকে পাঠিয়েছে, বললো এখানে আসতে। ও, তা সে কোথায়? আসছে বললো। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। তরুণের সাথে তোর সব ভিডিও, সব ছবি আমার চাই না, চাই তারপর অভিরাজ বাবু আপনার কথা মতো জয়ার ফোন থেকে সমস্ত কিছু ডিলিট করে, কিন্তু আফটার অল শেষ রক্ষা হলো না, তাই তো? আমি তো সংসারটা বাঁচাতে চেয়েছিলাম, কেউ কি চায় তার সংসারটা ভেঙে যাক বলুন? দেখলেন তো কিভাবে পরকীয়ার নির্মম পরিণতি জয়ার জীবনে নেমে এলো। একটা প্রাণের মৃত্যু ঘটল, একটা স্বাভাবিক সংসারের পরিসমাপ্তি ঘটল। আচ্ছা আপনারা বলুন তো, সংসার মানে কি? সংসার হলো একটা বৈবাহিক সম্পর্ক, যে সম্পর্কে দুজন মানুষের মধ্যে থাকে পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা, ত্যাগ। আর সেই সাজানো গোছানো সংসারের মধ্যে যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, তখন সেই সংসারটা এক নিমেষে ছাড়খাড় হয়ে যায়। এই ঘটনার ক্ষেত্রেও ঠিক তিনটে জীবন শেষ হয়ে গেল, ডেকে আনলো বিপদ। তাই আপনারা দয়া করে নিজেরা নিজেদের ঘাড়ের কাছে বিপদ ডেকে আনবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।